কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দিলে পরিণতি ভালো হবে না মন্তব্য রিজভীর। রাজনৈতিক কারণেই সাম্য হত্যা। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩ দফা আদায়ে জগন্নাথের শাটডাউন ঘোষণা। ফ্যাসিবাদের উত্থান চায় না দেশের মানুষ, বললেন আলী রিয়াজ। অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সহযোগিতা কামনা। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রেস সচিব। সাংবাদিকদের চাকরি হারানোর দায় মালিকের। স্বাগত দিয়েছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে পরিণতি ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই কথা বলেন তিনি। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন রিজভী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই হত্যার বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন তো আওয়ামী দোসররা নেই, এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন। এখন কারা লাশ পড়বে? এই হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলায় খুন হয়েছে সাম্য। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে করে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার বর্ণনা করে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কাদের প্রতিনিধিত্ব করছে সেটি জাতি জানতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন। আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায়, প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করে। এই ৩-৪ দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ। কোন রাজনৈতিক দলের মতের পক্ষে দেশ পরিচালনা করলে জনগণ ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র আজ হুমকির মুখে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্বাস বলেন, নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় আসবে এটা সরকার ও অন্য দল নিশ্চিত হয়ে গেছে, তাই তারা নির্বাচন দিতে চায় না। বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসির, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধা বেলা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পুনর্দিবস ধর্মঘট ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আধা বেলা শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন। গতকাল কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এর আগে গতকাল সকাল থেকেই পুলিশের হামলার বিচার ও 3 দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দাবি আদায় না করে কেউ ঘরে ফিরবেন না। বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এদেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। গতকাল রাজধানীতে জাতীয় সংসদ ভবন এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আলোচনায় এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে দলটির সহ সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রতন সহ অনেকেই অংশ নেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই কারণেই গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় এমন দাবি করেন তিনি। কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত 9 মাসে কোনো সাংবাদিকের চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়, মালিক পক্ষ এটা করেছে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরের বিরুদ্ধে 100 কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। 2 যুগের চাকরি জীবনে 13টি বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের পাশাপাশি নামে বেনামে জমি সহ প্রায় 600 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক খায়রুল বাকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিস্টার 5% খ্যাত খায়রুল বাকেরের অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে গেলে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান কবিরের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আওয়ামী দোসর খায়রুল বাকেরকে প্রধান আসামি ও তার ছোট ভাই খায়রুল হাসান সহ সবুজকে আসামি করে আরও অজ্ঞাতনামা 5-7 জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা, ক্যামেরা ভাঙচুর এবং চুরির মামলা করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নরসিংদীর এসপি আব্দুল হান্নানের নির্দেশে এরই মধ্যে রাজীব নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এশিয়ান টিভির সাংবাদিক মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারী খায়রুল বাকের গং। আর এই মামলাটির ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি, যেহেতু আমাদের যে পেশাজীবী সংগঠন আছে বাংলাদেশের, সেইগুলোর মধ্যে আমি সাংবাদিক ভাইদের যে কাজের যে পরিধি সেটা অবশ্যই এই সমাজের জন্য অনেক ভালো কাজ করে। তো কাজ করতে গিয়ে যদি কেউ বিপদগ্রস্ত হয় তাহলে আমরা তার পাশে সবসময় থাকি। আর জার্নালিস্ট একজন, উনি অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমরা এই বিষয়গুলো মাথায় রেখেই তাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের কাছে 0 টলারেন্স। জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়া সেই খায়রুল বাকের এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। ফেসবুকের ভেরিফাইড পেজে ছাত্র জনতার বিরুদ্ধে স্ট্যাটাসও দিয়েছিল খায়রুল। এখন ভোল পাল্টে নিজেকে নতুন শক্তির সাথে মিলিয়ে দেওয়ার অপচেষ্টায় বিভোর এই খায়রুল বাকের সম্পর্কে নিজের পরিবারের লোকজনই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। পুরাতন বুড়িগঙ্গা উদ্ধার, পুনরুদ্ধার এবং পুনর্বাসন করা, এই কাজটা আমার ছোট ভাই 5,500 কোটি টাকা। এটা 5% হলে কত হয়? ধরেন এই টাকাটা শুধু এমনি ঘুষ না খালি হয়, এই টাকাটা ঘুষ না খালি হয়। আপনাদের মানে এই 6 বাই 8টা বাড়ি আছে টাকা, মাশাআল্লাহ। নরসিংদী আছে একটা টাউনে, বেলানগর স্টপিজের লোকে। আচ্ছা, আর আমরা নারায়ণপুর বাজার আছে ধরেন 2-3টা, জমি আছে ধরেন 40 কানি। সরকারি প্রতিষ্ঠান বেতন দিল 1 লাখ টাকা বেতন পাওয়ার 5% কমিশন করলে মাস মাসে লক্ষ লক্ষ টাকা। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়ার সব গল্পকে হার মানিয়েছে খায়রুল বাকের। তার অন্যান্য ভাই বোনদের নরসিংদী সদর, ঢাকার কামরাঙ্গীচর ও ফ্ল্যাট প্লটের সন্ধান মিলেছে। মানুষ শুধু না, তার আত্মীয় স্বজন এবং যারা আছে সবাই বলে ঢাকাতে তার মিনিমাম 8-10টা বাড়ি আছে, যেটা আমাদের সামনে উপস্থিত। এই নারায়ণপুর বাজারে তার 3টা আলিশান বাড়ি আছে, বিল্ডিং আছে।
এরপরে তার তো সহায় সম্পত্তি তখনকার সময় তার সীমিত ছিল, খুবই অল্প ছিল। নারায়ণপুর বাজারে তার 3টা আলিশান বাড়ি আছে, বিল্ডিং আছে। এরপরে তার তো সহায় সম্পত্তি তখনকার সময় তার সীমিত ছিল, খুবই অল্প ছিল। এলাকায় বিভিন্ন জায়গায় সে প্রায় 20 থেকে 30 বিঘা জমি ক্রয় করেছে, আশেপাশে জমি। আমরা যতটুকু জানি বা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, জেনে এসেছি, তা অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল পরিবার ছিল না। তার ভাইয়েরা বা বাবা, বড় ভাই যারা আছে, তারাও অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে উনি সংসার চালিয়ে যেতেন। তো ইঞ্জিনিয়ার বাকশাহ লেখাপড়া শেষ করে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তাদের উন্নতি দেখতে পাই, যেটা নাকি এখন এলাকায় সম্পদের রাজত্বের পাহাড় দেখছি। উনি আমাদের প্রতিবেশী, দুঃসম্পর্কের চাচা হয়, এলাকায় সম্পদের রাজত্বের পাহাড় দেখছি। তাদের প্রতিটা ভাইয়ের নামে বিভিন্ন ফ্যাক্টরি, যেটা হলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চুয়েট ছাত্রলীগের সহ সভাপতি পদে থাকা এই খায়রুল বাকের পতিত সরকারের শিল্পমন্ত্রীর নির্বাচনী ডোনার হিসেবে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। খায়রুলের এসব কেলেঙ্কারিতে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্ররা নিজ এলাকায় পোস্টার, সাটি ও ফেস্টুন প্রদর্শন করে অবাঞ্ছিত ঘোষণা করেছে খায়রুলকে। খায়রুল বাকের একটি ঘুষ লেনদেনের ভিডিও আসে আমাদের হাতে। সম্পত্তির মধ্যে নিকেট আত্মীয় সিন্ডিকেট করে ঢাকার কামরাঙ্গীর চরে 3 ভাইয়ের নামে রয়েছে 4টি বাড়ি, বড় ভাই আলাদ্দুনের নামে 2টি, ছোট ভাই হাসান আলীর নামে 1টি ও বড় ভাই রাশেদ মিয়ার নামে 1টি বাড়ি। খায়রুল বাকেরের নিজ নামে খিলগাঁও তালতলায় অতসী লাবণী বিল্ডিংয়ে রয়েছে কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট। তার স্ত্রী জেবুন নাহার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কমন সার্ভিস ডিভিশনে এজিএম হিসেবে কর্মরত ও খায়রুল বাকেরের নিজ নামে বসুন্ধরা আবাসিক এলাকায় আই ব্লকে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6 তলা ভবনের 4 তলায় 6 কোটি টাকা মূল্যে ক্রয় করা 2টি ইউনিট রয়েছে। শ্রী জেবুন নাহারের নামে সিপাহীবাগ খিলগাঁও একটি বাড়ি, পূর্বাচল প্রকল্পের সেক্টর 10 407/সি রোডে 4 কোটি টাকা মূল্যের 3 কাঠার একটি প্লট। এছাড়াও স্ত্রীর নামে রয়েছে একটি টয়োটা প্রাইভেট কার। ছোট ভাই খায়রুল হাসানের নামে নরসিংদীর ভোলানগরে 3 তলা একটি বাড়ি। নরসিংদী জেলার বেড়াবো থানাধীন নারায়ণপুর বাজারে খায়রুল বাকের ও তার ছোট ভাই খায়রুল হাসানের নামে রয়েছে আরও 2টি বাড়ি। তাছাড়া নারায়ণপুর বাজারে বিভিন্ন স্থানে নামে বেনামে 100 কোটি টাকার অবৈধ সম্পত্তি কিনে রেখেছে এই আওয়ামী দুর্বৃত্ত। নিজ বাড়িতে রয়েছে 5 কোটি টাকা মূল্যের আলিশান 7 তলা ফাউন্ডেশনের 4 তলা কমপ্লিট করা একটি ডুপ্লেক্স বাড়ি। তাছাড়াও দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট সহ রয়েছে অন্তত 600 কোটি টাকার অবৈধ সম্পদ। তার এই দুর্নীতির ফিরিস্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার খায়রুল বাকেরের গ্রামের বাড়ি নারায়ণপুর বাজারে গেলে আওয়ামী লীগের দালাল খায়রুল বাকেরের পূর্ব নির্দেশ অনুযায়ী তার ছোট ভাই খায়রুল হাসানের নেতৃত্বে 10-12 জনের একটি সন্ত্রাসী বাহিনী এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর সন্ত্রাসী হামলা চালায়। তার স্ত্রী জেবুন নাহারের কাছে সোনালী ব্যাংকে এই বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ এবং সৎ কর্মকর্তা দাবি করেছেন। তার এই লাগামহীন দুর্নীতির বিষয়ে একাধিকবার বক্তব্য নিতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, খায়রুল বাকেরের বিষয়টি সম্পর্কে তিনি ইতিমধ্যেই অবগত রয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা 5 আগস্টের পরেও রয়েছে স্বপদে বহাল। এখন ভোল পাল্টে আবার মিশে যাওয়ার চেষ্টা করছেন বিপ্লবী শক্তির সাথে। পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ে যাওয়ারও ফন্দি ফিকির করছেন খায়রুল বাকের। দীর্ঘ 11 মাসে এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসা তথ্য ও উপাত্ত সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী পর্বে। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের মহেশখালী দলঘাচা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা আতাহার ইকবাল দাদুলকে হত্যার উদ্দেশ্যে 10-15 জন অস্ত্রধারী সন্ত্রাসী মিলে ব্যাপকভাবে মারধরের অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চুর বিরুদ্ধে। আহত চেয়ারম্যান দাদুলকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরবর্তী কক্সবাজার থেকেও তাকে রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চেয়ারম্যান দাদুলের সহধর্মিণী নাজমা আক্তার ও তার ভাই মাস্টার মামুন বলেন, গত বছরের 5 আগস্টের পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দলঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় আতাহার ইকবাল দাদুলকে। শেষ সুবাদে তাকে মেরে ফেলার জন্য এই ঘটনা ঘটায় বলে জানান তারা। এদিকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তার পরিবার।
দক্ষিণ কেরানীগঞ্জ ব্রাহ্মণগাঁওয়ের এক অসহায় পিতা অভিযোগ তুলেছেন তার মেয়ে হাফসাকে কৌশলে ফতুল্লা ট্রলার ঘাট হইতে সুমাইয়া নামে এক মাদ্রাসা শিক্ষিকা নিয়ে চলে যায়। বিষয়টি জানতে পেরে হাফসার পিতা মাদ্রাসার শিক্ষিকাকে ফোন দিলে মাদ্রাসা শিক্ষিকা ভয়ভীতি হুমকি প্রদান করে। মেয়েটির পিতা খোকর মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন এবং ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষিকার শিমু মার্কেটের বাসায় পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গেলে মেয়ে হাফসার খোঁজ করে উদ্ধার করতে ব্যর্থ হয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, উক্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বড়াইদ ইউনিয়নে সালুয়াকান্দি চর এলাকায় ওয়ারি সম্পত্তির বন্টনের বিচারকে কেন্দ্র করে গৃহপালিত গরু মূল্যবান গাছ কেটে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী জানায়, চর এলাকার একটি প্রভাবশালী মহল কিছু গ্রাম্য মাতাব্বররা তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য চরবাসীর মধ্যে বিরোধ সৃষ্টি করে দেয়। এ ব্যাপারে ভুক্তভোগী মিনহাজউদ্দিন বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির উদ্যোগে একাধিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তৃণমূলের দলকে সুসংগঠিত আন্দোলনের জন্য প্রস্তুত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব সভা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজেডএম মেনহাজুল হক, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ চৌধুরী সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ 6 বছর পর হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরেছেন ইতালি প্রবাসী মোহাম্মদ ইদ্রিস আলী শিকদার। বৃহস্পতিবার বেলা 11:30টার সময় শরীদপুর সদর উপজেলার বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয় মাঠে ইদ্রিস আলী শিকদারকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টার দেখতে গ্রামের শত শত কিশোর কিশোরী, নারী পুরুষ বেড়াচিকুন্দি উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমান। বড় ভাই লিয়াকত আলী শিকদারের হাত ধরে প্রথম 2001 সালে ইতালি পাড়ি জমান ইদ্রিস আলী শিকদার। বর্তমানে তিনি স্ত্রী নাজমা আক্তার ও 3 ছেলে নিয়ে ইতালিতে বসবাস করছেন। উন্মোচিত হল লেখক মঞ্জু আরা বেগমের সময়ের হালচাল নির্বাচিত প্রবন্ধ 3। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ ভবনে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জড়া বিজ্ঞানের সভাপতি এবং সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক। স্বাগত বক্তব্যে গ্রন্থের লেখিকা মঞ্জু আরা বেগম বলেন, বিভিন্ন সময়ের পত্রিকায় প্রকাশিত লেখা নিয়েই এই প্রবন্ধটি। তিনি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN এর প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড শিপিং শিরোনামে এই কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। নগরীর আগ্রাবাদী শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই কর্মশালায় 3টি সেশন অনুষ্ঠিত হয়। বন্দর ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে জাফর আলম, শিপিং অফ রীতি ও চর্চা বিষয়ে ফাইয়াজ খন্দকার আর বহির্বাণিজ্য রিপোর্টিংয়ের কৌশল নিয়ে মাসুদ মিলাদ আলোচনা করেন। পোর্ট সার্ভ নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় এই কর্মশালায় সমন্বয় করেন খায়রুল আলম সুজন। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দিলে পরিণতি ভালো হবে না, মন্তব্য রিজভীর। রাজনৈতিক কারণেই সাম্য হত্যা। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। 3 দফা আদায়ে জগন্নাথে শাটডাউন ঘোষণা। ফ্যাসিবাদের উত্থান চায় না দেশের মানুষ, বললেন আলী রিয়াজ। অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সহযোগিতা কামনা। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রেস সচিব। সাংবাদিকের চাকরি হারানোর দায় মালিকের। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।